নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল। বন্ধুরা, এই ভিডিওতে আমি ইস্ট বেঙ্গল, মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করব। তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো, আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকম আরো আপডেট পেতে। প্রথমেই বলি, আজকে ইস্ট বেঙ্গলের ক্যালকাটা ফুটবল লিগে রেলওয়ে এফসির বিরুদ্ধে ম্যাচ রয়েছে। ম্যাচটা হবে ইস্ট বেঙ্গল মাঠে দুপুর 3টে দিয়ে। আজকে ম্যাচ শুরু করার আগে কিন্তু কোচ বিনো জর্জের চিন্তা রয়েছে প্লেয়ারদের চোট আঘাত নিয়ে। নাসিব, সায়ন, রোশাল বিভিন্ন প্লেয়ারদের চোট রয়েছে, তাই আজকের ম্যাচে হয়তো একাধিক চেঞ্জ আসতে পারে। আজকে ম্যাচের পর নেক্সট জেন কাপে খেলতে লন্ডন উড়ে যাবে ইস্ট বেঙ্গল। ফলে লন্ডন যাওয়ার আগে শেষ ম্যাচটা জিতে আত্মবিশ্বাস বাড়িয়ে নিতে চাইছে কোচ বিনো জর্জ। এই গ্রুপে আপাতত ইস্ট বেঙ্গল 2 নম্বর স্থানে রয়েছে। গ্রুপ শীর্ষে রয়েছে ভবানীপুর, তাদের সংগ্রহ 6 ম্যাচে 16 পয়েন্ট। ইস্ট বেঙ্গলের রয়েছে 5 ম্যাচে 13 পয়েন্ট। তাই আজকে জিতলে ইস্ট বেঙ্গল আবার গ্রুপ টপে চলে যাবে। দুজনেরই গোল ডিফারেন্স +15। রেলওয়ে এফসিও কিন্তু খুব ভালো টিম, লাস্ট দুটো ম্যাচেই তারা জিতেছে। এখন দেখা যাক আজকের ম্যাচে কি হয়। এরপর যদি আমরা একটু হায়দ্রাবাদ এফসির কথা বলি, তো হায়দ্রাবাদ মনে হচ্ছে রেকর্ড করবে। হায়দ্রাবাদ আবার একটা ফিফা ট্রান্সফার ব্যান খেয়েছে, এটা নিয়ে তাদের 10 নম্বর ফিফা ট্রান্সফার ব্যান হলো। তো কোথায় গিয়ে হায়দ্রাবাদ থামবে এটা কেউ জানে না। শেষ পর্যন্ত কটা ব্যান খায় এখন হায়দ্রাবাদ, সেটাই দেখার। হায়দ্রাবাদ শোনা যাচ্ছে 15 জনের একটা টিম নিয়ে ডুরান্টে খেলতে আসছে। ডুরান্ট শেষ হয়ে গেলে হায়দ্রাবাদের কি হবে এটা কেউ জানে না। এরপর যদি আমরা একটু ট্রান্সফার আপডেট নিয়ে কথা বলি, তো প্রথমেই বলি ফরমার নাইজেরিয়ান ইন্টারন্যাশনাল প্লেয়ার স্টিফেন এজের কথা। তো এজে আবার এই বছর জামশেদপুর এফসিতে জয়েন করতে চলেছে। একটা 2 বছরের ডিলে জামশেদপুরে সাইন করে দিয়েছে এজে। তো জামশেদপুর আর স্টিফেন এজের রিইউনিয়নটা বেশ ইন্টারেস্টিং হতে চলেছে। এরপর যদি আমরা একটু বেঙ্গালুরু এফসির কথা বলি, তো বেঙ্গালুরু জেসেল কার্নিয়েরো আর হালিচারেন নার্জারি দুজনকেই ছেড়ে দিতে চাইছে। আইএসএল 2024-25 সিজন শুরু হওয়ার আগে হালিচারেন আর জেসেলকে তারা অফলোড করে দিতে চাইছে। এই দুই প্লেয়ারকে মার্কেটে ওপেন করে দেওয়া হয়েছে, এখন কোনো টিম চাইলেই তাদের সাইন করাতে পারবে। এরপর যদি আমরা একটু রহিম আলীকে নিয়ে কথা বলি, তো কিছু সপ্তাহ আগে মোহনবাগান রহিম আলীর ব্যাপারে একটা ইনকোয়ারি করেছিল ঠিকই, কিন্তু বর্তমানে রহিমকে নিয়ে আর কোনো ডেভেলপমেন্ট মোহনবাগানের তরফ থেকে করা হয়নি। তারা ইন্টারেস্ট হারিয়েছে কিনা বলতে পারবো না, তবে লেটেস্ট রহিম আলীর ব্যাপারে উড়িষ্যা এফসি এবং আরো দুটো ক্লাব ইন্টারেস্ট শো করেছে। মোহনবাগান যদি এখন কোনো ইন্টারেস্ট আর না দেখায়, তখন কিন্তু রহিম এই ক্লাবগুলোর ব্যাপারে চিন্তা ভাবনা শুরু করবে। এরপর যদি আমরা একটু কেরালার গোলকিপার সচিন সুরেশের কথা বলি, তো সচিন সুরেশ দীর্ঘদিন চোটে ভুগেছেন। আইএসএল এর শেষের দিকে তো কোনো ম্যাচেই সে খেলতে পারেনি, করণজিৎ গোলকিপিং করেছিল, যার জন্য কেরালাকে ভুগতেও হয়েছিল। তো এবার কেরালার জন্য সুখবর আসতে চলেছে, সচিন কিন্তু অনেকটাই ফিট হয়ে গেছে। ডুরান্ট কাপে সে কলকাতায় কেরালার ক্যাম্পে যোগ দেবে। কেরালা থাইল্যান্ড থেকে প্রি সিজন করে এলেই সচিন সুরেশ যোগ দেবে ক্যাম্পে। এরপর যদি আমরা একটু ইস্ট বেঙ্গলের কথা বলি, তো ইস্ট বেঙ্গল একজন 21 বছর বয়সী ইয়াং মিডফিল্ডারকে সাইন করিয়ে নিল। প্লেয়ারটার নাম হচ্ছে আজাদ শাহিন। তো কেরালার গোল্ডেন থ্রেড থেকে খেলে উঠে আসা এই প্লেয়ারটা আই লিগ 2 এ বেশ কিছু ম্যাচ খেলেছে। মূলত সিএফএল এর জন্যই তাকে রেজিস্টার করানো হয়েছে। এখন দেখা যাক সিএফএল এ সে কিরকম খেলে। এরপর যদি আমরা একটু আনোয়ার আলীকে নিয়ে কথা বলি, তো বিভিন্ন পক্ষের বিভিন্ন মতবাদ আছে আনোয়ার আলীকে নিয়ে। প্রথমে মোহনবাগানের কথা বলি, তো মোহনবাগানের মতে আনোয়ার একজন 22 বছর বয়সী বাচ্চা ছেলে। সে এই ব্যাপারটাতে অভিজ্ঞ নয় এবং তাকে দিয়ে জোর করে এইসব করানো হয়েছে, এবং মোহনবাগান আনোয়ারের সাথে আছে, আনোয়ারের পাশে আছে। তো মোহনবাগানের পক্ষ থেকে এটা এআইএফএফ এর সামনে পেশ করা হবে। তো একটা ডিফারেন্ট ট্যাকটিক্স বোঝাই যাচ্ছে, যেখানে সব দোষ তার মেন্টরের ওপর দিয়ে তাকে পাওয়ার একটা চেষ্টা। অপরদিকে রঞ্জিত বাজাজ বলেছেন, প্লেয়ার স্ট্যাটাস কমিটিতে গেলে তাদের হাতে যা পেপারস, যা তথ্য প্রমাণ রয়েছে, তাতে করে মোহনবাগান আনোয়ারকে আটকে রাখতে পারবে না। ইস্ট বেঙ্গলে খেলার সব থেকে বেশি চান্স রয়েছে আনোয়ারের। সে শুধু এখন প্লেয়ার স্ট্যাটাস কমিটির রায়ের অপেক্ষা করছে এবং আশা করছে খুব তাড়াতাড়ি সমস্যা মিটে যাবে। তো এই গেল রঞ্জিত বাজাজের মতবাদ। এবার মার্কেটে এআইএফএফ এরও একটা মতবাদ ঘুরছে। যেহেতু এআইএফএফও এই ডিলটার ক্ষেত্রে গিল্টি কিছুটা হলেও আছে, তাই এআইএফএফও চাইছে না জল বেশি দূর গড়াক। দুপক্ষের বক্তব্য ইতিমধ্যেই তারা চেয়ে পাঠিয়েছে ইন রিটেন, এবং শোনা যাচ্ছে সেটা পাওয়ার পর দিল্লি এফসির দিকে পাল্লা ভারী হতে চলেছে, কারণ এআইএফএফ চাইছে না এই বিষয়টা বেশি দূর গড়াক। খুব তাড়াতাড়ি এই কেসটা
মিটিয়ে আনোয়ারকে দিল্লি এফসির প্লেয়ার ঘোষণা করে দিলেও দিতে পারে AIFF। সেরকমই কিন্তু আভাস পাওয়া যাচ্ছে। তবে সেটা করতে করতে আগস্ট মাসের মিডিল অব্দি সময় লেগে যাবে, তারপরেই অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসবে। এখন অফিসিয়াল অ্যানাউন্সমেন্টের জন্য অপেক্ষা করা যাক। এরপর যদি আমরা একটু হারমানজোত খাবড়ার কথা বলি, তো কোচ কার্লেস কোয়াদ্রাত এটা পরিষ্কার করে দিয়েছে খাবড়াকে ইস্ট বেঙ্গল আর চাইছে না। তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন খাবড়া এখন ফ্রি প্লেয়ার, সে চাইলেই এখন যে কোনো টিমে জয়েন করতে পারে। যদিও খাবড়ার কাছে সেরকম কোনো টিমের অফার কিন্তু এখন আর নেই, সেইখান থেকে ইস্ট বেঙ্গল আর তার ফেরার সম্ভাবনা নেই বললেই চলে। এখন ইস্ট বেঙ্গল একটা সাইড ব্যাকের প্লেয়ার রিক্রুট করতে চাইছে। বাই চান্স যদি কোনো প্লেয়ার সাইন করাতে না পারে সাইড ব্যাক পজিশনটার জন্য, তখন হয়তো খাবড়ার কথা চিন্তা করা হলেও হতে পারে, যদিও সেটার সম্ভাবনা খুবই কম। তো আজকের ভিডিওতে এতটুকুই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। নমস্কার।